शर्म करो, भगवान से डरो। কতটা নির্লজ্জ আর কতটা বেহায়া হলে এইরকম একটা কাজ করা যায় তোমরা নিজেরাই দেখো। আমাদের মুখ্যমন্ত্রী তিনি চরণামৃতটা নিলেন এবং মুখে দিলেন, তারপর সেই এঁঠো জিনিসটাকে ঠাকুরের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। এটা কতটা পরিমাণে ঠাকুরকে অপমান করা বা লাঞ্ছনা করা, হিন্দু ধর্মের প্রতি অজ্ঞ হওয়া, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে দেখলেই প্রকাশ পাওয়া যায়। এই মুখ্যমন্ত্রী যিনি নাকি আমাদের হিন্দু ধর্মের পাঠ শেখাতে আসেন, তার পাঠ শেখার খুব দরকার বলে আমাদের মনে হয়। আজকে আমরা মুখ্যমন্ত্রীর এই সব কাণ্ড কারখানা নিয়ে আলোচনা করব এবং তার গান নিয়ে আলোচনা করব। তিনি কি ধরনের গান করতে ভালোবাসেন এবং আজকে মুখ্যমন্ত্রীকে ধনে পাতা দিয়ে বাটার চেষ্টা করব। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। বিজয়া দশমীর দিন সকালে আমাদের মুখ্যমন্ত্রী তার সতীত্ব এবং তার হিন্দুত্ব প্রমাণ করার জন্য তিনি গেছিলেন কালীঘাটে পুজো দিতে। তো কালীঘাটে যথারীতি পুরোহিতেরা তারা একজন মুখ্যমন্ত্রী গেছেন, তারা সেখানে তাকে চরণামৃত দিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী চরণামৃতটা মুখে নেওয়ার পরে তারপর মাথায় চিটিয়ে সে এঁঠো হাতে ঠাকুরের দিকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আমরা এখানটা একটা কথা বলতে চাই যে মুখ্যমন্ত্রীর কি খুব দরকার আছে না? আমরা কি জানতে চেয়েছি যে তিনি কত বড় হিন্দু? এবার তার যদি কোনো রকম কোনোভাবে হিন্দুদের প্রতি কোনো টান না থেকে থাকে, তাহলে তো পশ্চিমবঙ্গের মানুষের কোনো অসুবিধা নেই, বা পশ্চিমবঙ্গের মানুষ গিয়ে তাকে বলছে না যে আপনি কেন হিন্দুদের সাথে এতটা অভদ্র আচরণ করছেন। তো তিনি যখন প্রমাণ করতে গেছেন, তো এই সব কাণ্ড কারখানা করার কি খুব দরকার ছিল? আপনার মতো ভালো মানুষ কেন আমাদের জীবনে আগে আসে না? আজকে পুজো করার জন্য ক্লাবগুলোকে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মন্দির প্রতিস্থাপন করা হচ্ছে সরকারের টাকায়, এবং এই যে টাকাগুলো খরচা হচ্ছে এগুলো কি সবকিছুই বৃথা যাচ্ছে? কারণ মুখ্যমন্ত্রীকে দেখলে প্রমাণ পাওয়া যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কতটা পরিমাণে আমাদের দেবদেবীদের অপমান করেন। কোথাও তিনি হিজাব পরে গিয়ে উদ্বোধন করছেন প্যান্ডেল, আবার কোথাও তিনি শিব পূজা করতে গিয়ে শিবের উপরে মালা ছুঁড়ে ফেলে দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হিন্দু ধর্মটাকে হয়তো তার খেলার জিনিস হিসাবে ভেবে নিয়েছেন। একজন মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তিনি এতটা পরিমাণে মূর্খ আর এতটা পরিমাণে অপদার্থ কি করে হতে পারেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত যদি বুঝতে না পারে, তাহলে আমাদের আর কিছু বলার নেই। হিন্দুরা নাকে আর কানে সর্ষের তেল দিয়ে ঘুমাও, যতদিন না তোমাদের দেবদেবীদেরকে উপড়ে এরা ফেলে দেবে ততদিন পর্যন্ত তোমরা শান্তিতে ঘুমাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি গেছেন পুজো প্যান্ডেল উদ্বোধন করতে, এবং সেখানটায় গিয়ে তিনি কখনো বাম হাতে ফুল ছুঁড়ে দিচ্ছেন এবং বিকট শব্দে গান গাইছেন ঠাকুরকে। মুখ্যমন্ত্রীর পা চাটা কুকুর মদন মিত্র তিনি সেখানটায় মক্কা মদিনার গান করছেন। আমাদের যে নবরাত্রি পালন হয়, মা দুর্গা তার আরাধনা হয়, সেই দুর্গার আরাধনাটা অত্যন্ত পবিত্রভাবে হয়। সেখানটায় যদি আপনারা মক্কা মদিনা নিয়ে গান করতে থাকেন, আপনাদের তো কেউ বলেনি যে হিন্দু ধর্মকে মিলিয়ে মিশিয়ে এক করে দিন মুসলিম ধর্মের সাথে, বা মুসলিমদের কোনো কিছুতেই তো ঠাকুরের গান কখনো বাজান না। তাহলে আজকে আমাদের ধর্মটাকে নিয়ে আপনারা কেন ছেলেখেলা করছেন? কেন হিন্দু ধর্মটাকে আপনারা মিশিয়ে দিতে চাইছেন মাটির সাথে? কেন? কোন কারণে? এগুলোর জবাব কি আপনি দিতে পারবেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিজেকে বহুত শিক্ষিত দাবি করেন, এটাই তার শিক্ষা, এটাই তার জন্মগত শিক্ষা, এটাই তার বাবা মার দেওয়া শিক্ষা। এই শিক্ষাতে বহু ভুল আছে। এনারা বলেন না যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, বিজেপি হিন্দু মুসলিমের রাজনীতি করছে। হ্যাঁ, করছে। আমাদের গীতাতেও লেখা আছে যারা আমাদের ধর্মকে রক্ষা করবে আমাদের তাদেরকেই সাপোর্ট করা উচিত। তো আমাদের হিন্দু ধর্মটাকে বিজেপি রক্ষা করছে এবং আমরা তাকে সাপোর্ট করছি এবং করব ভবিষ্যতে। একটা কথা আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, দেখুন আপনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কতটা পরিমাণে ফারাক আছে। আপনি একটা নর্দমার কীটের মতো আচরণ করছেন, আর উনি একজন হিন্দু ধর্মের প্রতীক হিসেবে কাজ করছেন। উনি সন্ধ্যা আরতি করছেন, আপনি বাম হাতে ফুল ছুঁড়ে ফেলছেন। তাহলে আপনি ভাবুন যে আপনি কোন জায়গায় গিয়ে নিজেকে দাঁড় করিয়েছেন। মুসলিম তোষণ করতে করতে আপনার মাথা পুরোটাই খারাপ হয়ে গেছে এবং আপনি হিন্দু ধর্মটাকে সেটাকে একটা ছেলে খেলার মতো কোনো একটা খেলনা হিসাবে দেখছেন। সাধারণ মানুষ এগুলো সবই দেখছে, এর উত্তর আপনি ঠিক পেয়ে যাবেন। 1,10,000 টাকা করে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে, এবারে আরো অনেক বেশি ক্লাব এসছে। হ্যাঁ, আমরা জানি 1,10,000 করে প্রতিটা ক্লাবকে দেওয়া হয়েছে এবং এবারে আরো অনেক বেশি ক্লাব এসছে। তার কারণ হচ্ছে তারা তো মদ মাংস খাবে আর ফ্যাশন শো করবে। এই যদি মুখ্যমন্ত্রীর পরিচয় হয়, এই যদি মুখ্যমন্ত্রীর কার্যকলাপ হয়, তাহলে ক্লাবগুলোকে এত কোটি কোটি টাকা দিয়ে পুজো করানোর কি খুব দরকার ছিল? এই টাকাগুলো পুরোটাই জলে গেল। মা এসে কেঁদে ফিরে গেলেন। আজকে যদি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমি ধরে নিই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন না 21শে জুলাইয়ের সভা থেকে বৃষ্টি হলে বলতো যে শহীদের মা কাঁদছে, তাহলে কি আজকে দুর্গা মা কাঁদছে মুখ্যমন্ত্রীর এই আচরণ দেখে? বা মুখ্যমন্ত্রীর আজকে এই যে বিভিন্ন রকমভাবে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার দেখে কি দুর্গা মা সত্যিই তার চোখে জল এসছে? এটা তো সব থেকে বড় প্রশ্ন। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। সাথে সাথে এটাও হয়তো আপনারা জানেন না, বিদ্যুতের 80% কনসেশন এবং অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি, সব ফ্রি।
একদম সব কিছুতেই তুমি ছাড় দিয়ে দাও, বিদ্যুৎ থেকে শুরু করে অ্যাডভার্টাইজিং থেকে সব কিছুতেই ছাড় দিয়ে দাও, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যদি কোনো খেটে খাওয়া গরিব মানুষ, সে যদি কোনো কারণে একটু বেশি বিদ্যুৎ খরচা করে ফেলে, সে যদি টাকা দিতে না পারে, তাহলে অফিস থেকে লোক এসে তাকে হেনস্থা করে, তাকে টাকা দিতে হয়, নাহলে তার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। আজকে কোটি কোটি টাকা সরকার ভর্তুকি দিয়ে বিদ্যুতের বিল মাফ করছে। এটাই তো হচ্ছে রাজনীতি, এটাই তো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গকেই আমরা চেয়েছিলাম 2011 সালে ক্ষমতায় এনে মুখ্যমন্ত্রী সোনার বাংলা করেছে, যেই সোনার বাংলা জলে ডুবছে। এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, পশ্চিমবঙ্গের মানুষের প্রতি ভালোবাসা। এই মানবিক মুখ্যমন্ত্রী, ইনি, এটাই তার মানবিকতা। दीदी वाह दीदी दीदी वाह दीदी প্রণমী বরদা অঝরা তুলা। না না, তোমরা আমায় একটা কথা বলো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তোমাদের কোন দিক দিয়ে গানের রচয়িতা এবং সুরকার মনে হয়? এমন সুরকার কি তোমরা কখনো দেখেছো? বা গান নিয়ে, বা ঠাকুরের কোনো গান নিয়ে এরকম ছ্যাবলামো মারাতে তোমরা দেখেছো? এগুলো ছ্যাবলামো কি ঠ্যামনামো আমি জানি না। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিজেকে সুরকার হিসেবে দাবি করেন, এমন একজন সুরকার যিনি তার নিজের সুরটাই ঠিকঠাকভাবে করতে পারেন না। একজন সুরকার যদি সে নিজে গান না গাইতে পারে, সে অন্য গান বানাবে কি করে? সে অন্য গানে সুর দেবে কি করে? তার নিজের গলায় তো সুর নেই, সে শেখাবে কি করে? তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে ঢপবাজি, চিটিংবাজি আর যে জোর চুরি, সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে। তার গান সবসময় প্যান্ডেলে ঘুরছে, তার গান সবসময় বাজছে মানুষের কানে কানে। আমাদের বাড়ির কুকুরটাও না আজ 7 দিন ধরে কাঁদছে মুখ্যমন্ত্রীর গান শুনে, কোনো মতে কান্না বন্ধ হচ্ছে না। তোমরা দেখতে যাও, এ দেখো প্রচুর কাঁদছে। প্রণমী বরদা অঝরা তুলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের অনেক গর্ব। এই যে গর্বের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি গেছিলেন সারেগামাপার মঞ্চে, সেখানটায় গিয়ে তিনি গান পরিবেশন করেছিলেন, জাগো তুমি জাগো। এই গানটা পরিবেশন করার পরে আমাদের যে জাজেসরা ছিল সারেগামাপার মঞ্চে, তারা বলেছিল যে আপনার এই যে গান গাইছেন, এটাতে একটা গানের মতোই লাগছে, কিন্তু সুরটা কোথায়? তারা ভীষণভাবে বিচলিত হয়ে পড়েছিলেন যে গান আছে, সুর নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গানের মধ্যে ভাব আছে। বহু বল ধারিণী রিপু দল বরিণী জাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর সুর। এই সুর কানে দিলে না পশ্চিমবঙ্গের মানুষের কান থেকে রক্ত পড়বে, তাদের রক্ত বমি হবে, মাথা ঘুরে পড়ে যাবে। পশ্চিমবঙ্গের বাতাসে আকাশে পুরো বিষ ছড়িয়ে গেছে। যতটা বিষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছড়াচ্ছে তার গানের মাধ্যমে, সে বিষগুলোতে হিন্দু মুসলিমে আবার দাঙ্গা লাগবে। পশ্চিমবঙ্গে আবার হিন্দু মুসলিম নিয়ে বিশাল ঝামেলা হবে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিজেকে গায়ক এবং সুরকার দাবি করে বসেছেন, এবং তার গান শুনে আমাদের পশ্চিমবঙ্গে দুর্গা মা তিনি আবার দৌড়ে পালালেন। তিনি কাঁদতেছিলেন, ভাবছিলেন যে গানটা কার জন্য বানিয়েছে বা কিসের জন্য বানিয়েছে, কোনো কিছু বুঝতে পারছিলেন না। তার মাথা ঘুরে তিনি পড়ে গেছেন গঙ্গাতে। আর নচি একটু খাওয়া দাওয়া করো। হ্যাঁ নচি, তুমি খাওয়া দাওয়া কেন করছো না? তুমি যদি খাওয়া দাওয়া না করো তোমার অ্যাসিডিটি হবে, তুমি পেছন চাটবে কি করে? বা তুমি পায়ের ধুলো, মুখ্যমন্ত্রীর যে পায়ের ধুলো সেটা মুখে নেবে কি করে? তাই তুমি খাওয়া দাওয়া করো। আচ্ছা আপনারা তো জানো বেঁচে থাকুক, বলুন। না না, আমরা চাই না সে বেঁচে থাকুক। সে বেঁচে থাকলে পশ্চিমবঙ্গের এই যে যত শিল্পীরা আছে তারা আবার চটি চাটা শুরু করে দেবে। কারণ কোনো রকম কোনো গান না গেয়ে পশ্চিমবঙ্গে তার কি করে সংসার চলছে, বা তিনি কি করে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেগুলো নিয়ে অনেক সংশয় দাঁড়িয়ে গেছে। যেই মানুষটা সিপিএমের আমলে তিনি বলেছিলেন, চিৎকার করে করে গান গেয়ে গিয়ে প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন মন্ত্রীরা সব হারামজাদা আস্তবদের ধাড়ি, সেই নচিকেতা চক্রবর্তীর মুখে এখন যে কি আটকানো হয়ে গেছে সেটা আমরা বুঝতেই পারছি না। কারণ তার চোখের সামনে পার্থ চ্যাটার্জির খাটের তলা থেকে 50 কোটি বালু রেশন ঝাড়ে দিচ্ছে অনুব্রত মণ্ডলের মতো একটা বৃহত্তর চোর, অভিষেক ব্যানার্জির মতো একটা বৃহত্তর চোর, তারা ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন নচিকেতা সে এখন বেঁচে থেকে কি করবে? তার মুখে তো কি সব লাগানো হয়ে গেছে, তো তার বেঁচে থাকার কোনো দরকার নেই। আমরা চাই না তিনি বেঁচে থাকুক। আপনার বুদ্ধি প্রতিবার এসে গান গাক, শরীরটা যদি ঠিক না রাখে কি করে হবে? আমাকে বললে আমি তো ডায়েটটা করে দিতে পারি। সত্যি সেটা তো ঠিক, কারণ মুখ্যমন্ত্রীর প্রচারের জন্য নচিকেতাকে খুব দরকার। নচিকেতার মতো একজন বিদ্রোহী মানুষ, যতদিন থেকে মা মাটি মানুষের সরকার এসছে, মা কাঁদছে এবং মাটি ফাটছে এবং মানুষ তো হাসছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তো সেখানটায় দাঁড়িয়ে নচিকেতা সে যদি কোনো সময় গান না গায়, সে যদি সিপিএমকে, তৃণমূলকে আর বিজেপিকে এদেরকে যদি না তুলে আনে, তৃণমূলের নামে ভালো ভালো কথা বলে সিপিএম বিজেপির নামে কুৎসা করে যদি মমতাকে ভোটে জেতানো যায়, সে যদি বেঁচে না থাকে তাহলে কি করবে? সত্যি তোমায় খেতে হবে। আর তুমি একটা কাজ করো, তুমি মমতা ব্যানার্জির কাছ থেকে একটু ডায়েট চার্টটা নিয়ে যেও, কারণ তার যে ডায়েট চার্ট সেটা খেলে খুব তাড়াতাড়ি উপরে যেতে পারবে, দিলে শান্তি পেয়ে যাবে।
কথা শোনে না। তোমার কথা কে আর শোনে? তোমার কথা তো কেউ শোনে না। যত রকম যত চটি চাঁটা লোকেরা আছে তারাই তোমার কথা শুনে এবং তাদের একটা লাভ হয় বলে তারা শোনে। যেদিনকে তাদের লাভ বন্ধ হয়ে যাবে, যেদিনকে আমাদের পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে যাবে, সেদিনও তারা লুঙ্গি তুলে এদিক ওদিক পালিয়ে যাবে। মুখ্যমন্ত্রীর ধারে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কারণ পশ্চিমবঙ্গে যা অবস্থা করছে মুখ্যমন্ত্রী, পুজোটাকে একটা ফ্যাশন শো হিসাবে বার করেছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বেশি যদি হিন্দু মুসলিম কেউ করে থাকে তাহলে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমান দিন। খালি মাল কামামু। তিনি নাকি সরকারের টাকায় বহু কিছু করছেন, বহু মানুষের জন্য উন্নয়ন করছেন, কিন্তু আজকে এসে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের বিভিন্ন টাকা কি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধার করে এনে সেগুলোকে ওড়াচ্ছেন পুজো, তারপরে তোমার মুসলিম ধর্মের পেছনে। আরে তুমি যদি সত্যিই মানুষের উন্নয়ন চেয়ে থাকতে তাহলে এই সব যে পুজো কমিটিকে 1,10,000 টাকা করে না দিয়ে তুমি হয়তো পশ্চিমবঙ্গের অন্য কোনো দিক দিয়ে উন্নতি করতে পারতে। আজকে কলকাতা জলের তলায়, কিন্তু তোমার অনুদান কিন্তু বন্ধ হয়নি। আর কত রোগা হবে? আমায় কি করবে? ওনারা তো তোমায় দেখতে পাচ্ছে তোমার চেহারাটা কি হয়েছে। যে মদ খায়, যে মাতাল হয়ে স্টেজে উঠে, যে গাঁজা টানে, সে নাকি মোটা হবে, সে নাকি মুখ্যমন্ত্রীর ডায়েটে মোটা হবে। যত সব মাতাল চরিত্রহীন দুশ্চরিত্র লম্পট লোক সব তো তৃণমূলে এসে হাজির হয়েছে। তাদের তুমি যদি স্বাস্থ্যগত দিক থেকে ঠিক করতে চাও তাহলে একটা কাজ করো, তাদেরকে পুরো সব দপ্তর একটা ভাগ করে দাও। তারা সেই দপ্তর থেকে চুরি করবে এবং চুরি করা টাকায় তোমায় ভোটে জেতাবে। তাহলে দেখবে সবাই আবার ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। তুমি খাওয়া দাওয়া করো, তোমার প্রোটিন কম, তোমার হিমোগ্লোবিন কম, ব্যবস্থা হচ্ছে। যাই হোক, স্টেজে দাঁড়িয়ে অন্তত তার ব্লাড টেস্টটা মুখ্যমন্ত্রী করিয়ে দিলেন। তিনি একাধারে ডাক্তার, একাধারে উকিল, একাধারে তিনি কোর্টের জজ, একাধারে তিনি সব জানতামেন অ্যাস্ট্রোলজার, একাধারে তিনি সরকারের প্রধান, একাধারে তৃণমূলের সুপ্রিমো, একাধারে তিনি একজন টিচারও। তার মধ্যে কি গুণটা নেই? দেখো, তাহলে পশ্চিমবঙ্গে যে এত ডাক্তারি ইকুইপমেন্ট বিদেশ থেকে আনানো হয়, তারপরে প্রাইভেট হসপিটালগুলো আছে, সেগুলো সব বন্ধ করে দেওয়া আমার দরকার মনে হয়েছে, তাই বললাম আর কি। কারণ মুখ্যমন্ত্রী মুখেই বলে দিচ্ছেন তোমার হিমোগ্লোবিন কম, তোমার এটা নেই সেটা নেই। আরে তার শরীরে জানটাই নেই, মদ খেয়ে সব পুরো চলে গেছে রসাতলে। এটাই কি মুখ্যমন্ত্রী? এই কি তার মুখ্যমন্ত্রিত্ব? পুজো যেখানে প্যান্ডেল উদ্বোধন করতে যাচ্ছে সেখানটায় সে গিয়ে রাজনীতি শুরু করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ পুজো করছে না রাজনৈতিক প্রচার শুনতে এসছে? এগুলো ঢ্যামনামো, পিত ঢ্যামনা বলে যাকে। ওকে জিজ্ঞেস করলাম কি ফল খাও? এমন ফল খায় তাদের রক্ত হয় না, কিছুই হয় না, তো হিমোগ্লোবিনটা বাড়বে কি করে? আমারও একটু প্রোটিন বর্ডারে আছে, কারণ আমার দোষ হচ্ছে আমি টাইম পাই না। সকালবেলা বেরিয়ে গিয়ে রাত্রিবেলা ঢুকে আপনি তো 3 বেলার খাবার খেতে পারবেন না, 1 বেলা খেতে পারবেন। আর ভাত রুটি তো আমি খাই না প্রায় 20 বছর হয়ে গেছে। বাবা, যখন 26 দিন ধরে সিঙ্গুরে আন্দোলন করেছিলে, অনশন করেছিলে, তখন তোমার প্রোটিন লেভেল কম হয়নি? আজকে এই মাত্র কটা দিন তুমি না খেলে কি তোমার কি হয়ে যাবে? তুমি যদি সারা জীবন অনশন করো তাও তোমার কিছু হবে না, কারণ ঈশ্বর প্রদত্ত শক্তি আছে তোমার ভেতরে। এসব নিয়ে তোমাদের কি মতামত আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাতে একটা হাইপ করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।